আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত বাংলাদেশের ইতিহাস প্রচার করার জন্য বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ রাজধানীর মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে তিনি এই আহ্বান জানান। সকাল 10:30টায় প্রধান উপদেষ্টা বৌদ্ধ বিহারে পৌঁছে প্রথমেই সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ ছাড়াও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনী নিজস্ব অর্থায়ন ও কারিগরি সহায়তা দিয়ে এই ভবন নির্মাণ করে দিচ্ছে। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে এই ভবনের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার সাম্প্রতিক চীন সফরে অতীশ দীপঙ্করকে নিয়ে চীন সরকারের সাথে তার আলোচনার কথা উল্লেখ করেন। কেন গিয়েছিল? চীনের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ হিসেবে কেন তিনি স্থান পেলেন তাদের মনের মধ্যে? অতীশ দীপঙ্করের উল্লেখ করলে মানুষ চেনে থাকে। তো সেই ইতিহাস তো মুছে যাওয়ার ইতিহাস না, এই ইতিহাস তো সগৌরবে তুলে ধরার ইতিহাস। আমাদেরই মানুষ, আমাদেরই পাড়ার মানুষ। তখন তো এত যানবাহনও ছিল না, কিছুই ছিল না। কিভাবে এত কিছু পার হয়ে হিমালয় পর্বত পার হয়ে সে দেশে গেল, সে দেশে বৌদ্ধ ধর্ম প্রচার করলো, আজ পর্যন্ত তাকে মানুষ চেনে সেখানে। আজ চৈত্র সংক্রান্তি, শেষ হচ্ছে বঙ্গাব্দ 1431। আগামীকাল বৈশাখ বরণের মধ্য দিয়ে শুরু হবে বাংলা নতুন বছর 1432। রাজধানীতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে বিদায় দিচ্ছে চলতি বছরকে। চারুকলা অনুষদের আয়োজনে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান শুরু হবে বকুলতলায় বেলা 3টায়। চৈত্র সংক্রান্তি উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ বেলা 2টায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত হবে ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় নানান রূপে উদযাপিত হবে সংক্রান্তি। দেশের অনেক এলাকায় চড়ক ও নীল পূজার আয়োজন হবে, বসবে গ্রামীণ মেলা। ব্যবসায়ীরাও তাদের পুরনো দেনা পাওনার হিসেব মেটাবেন। আজ আয়োজিত হবে হালখাতা। একসময় পয়লা বৈশাখ মানেই ছিল নতুন বছরের নতুন শুরু, শুধু ক্যালেন্ডারে নয়, বাঙালি ব্যবসায়ীদের খাতায় কলমেও। হালখাতা একটি প্রথা ও ঐতিহ্য, যেখানে পুরনো বছরের দেনা পাওনা মিটিয়ে নতুন সম্পর্কের সূচনা হতো মিষ্টি মুখে। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় আর প্রযুক্তির উৎকর্ষতায় ক্রমশই গুরুত্ব হারাচ্ছে বাঙালির ঐতিহ্যের হালখাতা। তারপরও দেশের বিভিন্ন জায়গায় কিছু ব্যবসায়ী এখনও এই প্রথাকে বাঁচিয়ে রেখেছেন। আরও জানাচ্ছেন সাদরিনা খন্দকার। পয়লা বৈশাখ নতুন বছরের আগমন। এক সময় পয়লা বৈশাখ মানে বাঙালি ব্যবসায়ীদের কাছে ছিল নতুন বছরের নতুন করে হিসাব শুরুর দিন। হালখাতা নামে পরিচিত এই প্রথা ছিল পুরনো বছরের যাবতীয় হিসেব নিকেশ মিটিয়ে নতুন করে ক্রেতা এবং বিক্রেতার পথ চলার প্রতীক। লাল শালুতে মোড়ানো একটি নতুন খাতা, পুরনো হিসাবের শেষ টান, নতুন বছরের নতুন হিসাব শুরু। এটি শুধু একটি খাতা নয়, ব্যবসায়ী ও ক্রেতার মাঝে সম্পর্ক পুনর্গঠনেরও প্রতীক। যতদিন ব্যবসা থাকবে ততদিন এটা প্রচলিত, এটা থাকবে। আমি আশা করি এটা মানে কি আমরা করে যাচ্ছি, আমাদের পরবর্তীতে আমার জেনারেশন আসবে, ওরা করে যাবে। হালখাতার একটা জোয়ার ছিল, মানুষের একটা উৎসাহ ছিল, সে তুলনায় এখন একটু কম, তবে আছে, এখনো চলে। তবে আধুনিকতার ছোঁয়ায় অনলাইন লেনদেন জনপ্রিয় হতে থাকায় ধীরে ধীরে কমছে হালখাতার গুরুত্ব। তারপরও গুটি কয়েক দোকান এখনও সেই ঐতিহ্য হালখাতার রেওয়াজ চালু রেখেছে। ইংরেজি মাস হিসাবে করাতে অনেক ক্ষেত্রে যে জৌলুস আগে শতভাগ ছিল সেটি অনেকাংশে কমে গিয়েছে। তারপরও আমরা এটাকে ঐতিহ্য হিসাবে আমরা এটাকে ধরে রাখার চেষ্টা করছি। নববর্ষের যে খাতাগুলো, হালখাতাগুলো হতো, বর্তমানে একবারেই কমে গেছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এখানে আপনার একটা ডিজাইন করে কম্পিউটার থেকে ডিজাইন করে এটা অনলাইনে পৌঁছে করে দিচ্ছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে, মেসেঞ্জারে পাঠিয়ে দিচ্ছে। এখন আর প্রিন্ট করছে না, মেশিনে ছাপাচ্ছে না। সময় বদলাচ্ছে, তাই বদলাচ্ছে রীতিও। কিন্তু পুরনো যতই জীর্ণ হোক না কেন, তাকে নিয়েই তো নতুনের যাত্রা। হালখাতা হয়তো আজ আর ততটা জাঁকজমকপূর্ণ নয়, কিন্তু বাঙালির স্মৃতিতে তার জায়গা আজও অমলিন। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ।
পহেলা বৈশাখকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই নববর্ষ আয়োজিত হবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। এই সময় তিনি জানান, চারুকলার অগ্নিকাণ্ড নিয়ে চলছে তদন্ত। আমরা 18,000 নিরাপত্তা কর্মী পুলিশ অফিসার নিয়োগ করতেছি, সাথে র্যাব আছে, বাংলাদেশ আর্মি আছে, এটিইউ আছে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও আমাদেরকে সাহায্য করতেছে। এখন পর্যন্ত কোথাও থেকে কোনো এরকম কোনো ঝুঁকির কথা আমাদেরকে জানানো হয় নাই। সো আমি তার ভিত্তিতে বলতে পারি যে এখন পর্যন্ত কোনো ঝুঁকি নেই। ইনশাল্লাহ আমরা এটা সঠিকভাবে নিরাপত্তা দিয়ে কাজটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাহায্য করব এবং ওনারা কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে সক্ষম হবে। নানা আয়োজনের মধ্য দিয়ে পাহাড়ে উদযাপন করা হচ্ছে বৈশাখী উৎসব। উৎসব ঘিরে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়েছে শহরতলি থেকে প্রত্যন্ত গ্রামে। মূলত চৈত্রের শেষ 2 দিন আর বৈশাখের প্রথম দিন পাহাড়ে বসবাসরত চাকমা, মারমা, ত্রিপুরা সহ বিভিন্ন জাতিগোষ্ঠী ভিন্ন ভিন্ন নামে এ উৎসব পালন করে। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিসত্তার বর্ষবরণ উৎসব ঘিরে সাজ রব উঠেছে পাহাড়ে পাহাড়ে। বৈশাখী উৎসব ঘিরে বান্দরবানের সাংগ্রাই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সকালে বেলুন উড়িয়ে 6 দিনব্যাপী সাংগ্রাই উৎসবের উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীমারা রিনি। এতে মারমা, ম্রো, খুমি, চাকমা, তঞ্চঙ্গা, ত্রিপুরা, বম, লুসাই সহ 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ তরুণী, শিশু কিশোর, নারী পুরুষেরা অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। সেখানে বয়স্ক পূজার আয়োজন করা হয়। খুবই আনন্দ হচ্ছে যে আমরা পুরো 1 বছর অপেক্ষা করার মাধ্যমে আবার আজকে এই দিনটি আমরা উদযাপিত করতেছি। সবাই মিলে ঐক্যতানের সাথে আমরা সুন্দরভাবে বসবাস করি। এতে আমাদের বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি প্রতিনিয়ত আরো বিশ্ব দরবারে আমন্ত্রিত হচ্ছে। ত্রিপুরাদের উৎসব বৈশুর প্রথম দিন ভোর থেকে চলে। ঘরদোর পরিষ্কার, গোসল করে তাদের ঐতিহ্যবাহী পোশাক, আশাক ও গয়না পরিধান করে নদী ছড়া খালে বিশেষ প্রার্থনা। বাহারি রঙের ফুল, কলাপাতায় সাজিয়ে মোমবাতি, আগরবাতি জ্বালিয়ে গঙ্গাদেবীর উদ্দেশ্যে নিবেদন করে পুরাতন বছরকে বিদায় জানান তারা। প্রথম দিন হচ্ছে আমাদের হারি বৈশু, যেখানে আমরা ফুল ভাসি আমরা পুরনো বছরকে আমরা আমাদের সেটাকে প্রণাম করি। আমাদের যে সব ঐতিহ্যবাহী যে জিনিসগুলো আছে সবগুলো আমরা প্রণাম করে নিই গঙ্গা মায়ের কাছে। এই উৎসবে সংহতি প্রকাশ করে সামিল হন প্রশাসনের কর্মকর্তারাও। যে প্রাণের একটা মিলন মেলা এখানে, যেহেতু আমরা যারা সমতলে বসবাস করেছি আসলে এরকম উৎসবগুলো আমাদের কাছে খুব একটা কাঙ্ক্ষিত। খাগড়াছড়িতে সাংগ্রাই ঘিরে মারমা ঐক্য পরিষদের উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। এদিকে রাঙামাটিতে বৈশাখী উৎসব ঘিরে আজ চলছে ঐতিহ্যবাহী খাবার পরিবেশন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। বিশ্ববাজারের সঙ্গে পাল্লা দিয়ে দেশের বাজারেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। চলতি বছরের প্রথম 3 মাসে মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছে মোট 13 বার, যার বিপরীতে কমেছে মাত্র 4 বার। এছাড়া বছরের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে ভরি প্রতি প্রায় 50,000 টাকা। বিশ্লেষকরা বলছেন, মার্কিন ডলারের দরপতন সহ ভূ রাজনৈতিক অস্থিরতা ও বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থায় নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র হিসেবে অনেকেই সোনার দিকে ঝুঁকছেন, যার ফলে স্বর্ণের দাম দিন দিন বেড়েই চলেছে। মোহাম্মদ আলমগীর হোসেনের ক্যামেরায় আরাফাত ইসলামের রিপোর্ট। বিয়ে কিংবা যে কোনো অনুষ্ঠানে নারীদের অন্যতম অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত হয় স্বর্ণের গহনা। কিন্তু স্বর্ণের দাম ক্রমাগত বৃদ্ধির ফলে গহনার বাজার প্রভাবিত হচ্ছে। বিশেষ করে বিয়ে উৎসবে স্বর্ণের অলংকারের চাহিদা থাকায় এর মূল্যবৃদ্ধি ক্রেতাদেরকে ভাবিয়ে তুলছে। দিনের পর দিন যখন গোল্ডের জিনিসগুলো বাড়ছে দাম, তো সেক্ষেত্রে আসলে আমাদের হাতের নাগালে বাইরে চলে যাচ্ছে। আমি আশা করব যে গোল্ডের দামটা আমাদের ক্রেতা সাধারণের মধ্যে একটা সহনীয় মাত্রায় আসুক। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের তথ্য বলছে, এ বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে মোট 17 বার, যার মধ্যে বেড়েছে 13 বার আর কমেছে মাত্র 4 বার। সবশেষ 12 এপ্রিল সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে 4,187 টাকা বাড়িয়ে রেকর্ড সর্বোচ্চ 1,63,214 টাকা নির্ধারণ করে বাজুস, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম।
ওয়ার্ল্ড মার্কেটে যখন গোল্ডের দাম বেড়ে যায়, আমাদের তাঁতিবাজারে যে বুলিয়ান মার্কেটটা আছে, বুলিয়ান মার্কেট তখন তারা কি করে, ওয়ার্ল্ড মার্কেট বেজে তারা বাড়ায় এবং কমায়। আর জুয়েলার্স বাজুস যেটা করে, ওই তাঁতিবাজার বুলিয়ান মার্কেটকে আমরা ফলো করি। গোল্ডের দাম যেভাবে বাড়ছে, এটা যদি বাড়তে থাকে তাহলে 2 লাখ টাকা রিচ করা বা তার কাছাকাছি যাওয়া তো নর্মাল ব্যাপার। বিশ্লেষকদের মতে বিভিন্ন দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক বৃদ্ধির চাপ ও বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা স্বর্ণের দাম বাড়ার অন্যতম কারণ। সারা পৃথিবীতে যখন অনিশ্চয়তা দেখা দেয় তো অর্থনীতিতে, তখন কিন্তু স্বর্ণের দিকে সবাই ছুটে যায়। স্বর্ণকে তারা বিনিয়োগ হিসেবে গ্রহণ করে, স্বর্ণকে তারা মজুদ হিসেবে তারা ধারণ করে, তখন কারেন্সিকে কিন্তু ডিসকারেজ করে। অব্যাহত দাম বাড়ার ফলে বিক্রি কমে যাওয়ায় দেশের স্বর্ণের বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান তারা। আমাদের রিটেল সেল আমি বলতে পারবো যে 70 থেকে 80% আমাদের সেল ফল করেছে। যে প্রোডাক্টটা আপনি নিজেকে ইনভেস্ট করতেছেন, আনন্দ করতেছেন, ভালো লাগা লাগাচ্ছেন, অন দি আদার হ্যান্ড ইজ ভেরি গুড ইনভেস্টমেন্ট। তো এই ক্যাটাগরিটা যদি আমাদের দেশের ক্রেতা সাধারণের মধ্যে চলে আসে, তাহলে আমাদের সেক্টরটা ডেভেলপমেন্ট হবে। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও বাড়ছে স্বর্ণের দাম। বাজুসের তথ্য বলছে, বিগত 3 বছরে মূল্যবান এই ধাতুটির দাম ভরিতে বেড়েছে 81,000 টাকা। বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা এবং দেশে দেশে বাণিজ্য শুল্ক আরোপের কারণে আগামী দিনগুলোতে স্বর্ণের দাম আরও বাড়তে পারে বলে শঙ্কা অর্থনীতিবিদদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা চেম্বারের উদ্যোগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে প্রাক বাজেট আলোচনা। সেখানে রয়েছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সেলিম, বাজেট আলোচনায় কোন কোন বিষয় নিয়ে কথা বলছেন আলোচকরা? ইফতেখার, ঢাকার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ডিসিসি এবং দৈনিক পত্রিকা সমকাল আয়োজিত এই প্রাক বাজেট আলোচনাটি চলছে। এখানে প্রথমে আসলে ডিসিসির পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে বিভিন্ন সেক্টরে আসলে যে ট্যাক্স আরোপ করা হয়েছে এর আগের সরকারের পক্ষ থেকে, সেটি কিন্তু অনেক ক্ষেত্রে অযৌক্তিকভাবে এবং বিশেষ করে সেসব ট্যাক্স কিন্তু ব্যবসায়ীদের প্রতিবন্ধকতা তৈরি করত, সেগুলো যৌক্তিক করার আহ্বান জানিয়েছেন এই ডিসিসির পক্ষ থেকে। বিশেষ করে এই মুহূর্তে কিন্তু করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা রয়েছে, সেটি ডিসিসির পক্ষ থেকে জানানো হয়েছে 5 লাখ টাকা করা জরুরি। কারণ এই মুহূর্তে যে মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি অনেক বেশি 10% উপরে, সেটি এই প্রেক্ষাপটে কিন্তু 5 লাখ টাকা মানুষের করমুক্ত আয়সীমা করা জরুরি বলে সংগঠনটি মনে করছে। এছাড়া কিছুক্ষণ আগে কিন্তু নিট ব্যবসায়ীদের সংগঠন বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেমও কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে আমেরিকা থেকে যে আমাদের শুল্ক আরোপ করা হয়েছে 37%, আগের ছিল 15%, সব মিলে কিন্তু এখন 52% কিন্তু ট্যারিফ আরোপ করা হয়েছে, যদিও সেটি 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। কিন্তু 3 মাস পরে কিন্তু সেই ট্যারিফ কিন্তু আরোপ করা হবে বাংলাদেশে। বিশেষ করে রপ্তানি শিল্পের কিন্তু বড় ধরনের প্রভাব পড়বে, তৈরি পোশাকে কিন্তু বড় ধরনের প্রভাব পড়বে এই ট্যারিফ। 52% ট্যারিফ দিয়ে আমেরিকার বাজারে ব্যবসা করাটা আসলে অনেক কঠিন। তিনি যেটি বলেছেন যে যেহেতু আমরা আমেরিকা থেকে তুলা আমদানি করা হয়, সেই তুলা যদি জিরো ট্যাক্সে অর্থাৎ শুল্কমুক্তভাবে যদি আমরা সেই তুলাগুলো আমদানি করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা যে সেই তুলাতে কাপড় তৈরি করা হবে সেটি কিন্তু কিছুটা কম দাম পড়বে এবং সেই ক্ষেত্রে যে এখানে যে জিরো ট্যাক্স করা হলো সেই বিষয়টা কিন্তু আমেরিকার প্রশাসন, যে ট্যাক্স প্রশাসন রয়েছে তাদের কাছে তুলে ধরার বিষয় তিনি জানিয়েছেন এবং বলছেন যে এই বিষয়গুলোতে নেগোসিয়েশন অর্থাৎ সমঝোতা, আমেরিকার যে ট্যাক্স প্রশাসন রয়েছে তাদের সাথে কিন্তু সমঝোতা চালিয়ে যেতে হবে, কারণ এত বড় ট্যাক্স দিয়ে আসলে আমেরিকার বাজারে ব্যবসা করাটা খুব কঠিন। কিছুক্ষণ আগে কিন্তু আমাদের সাথে কথা বলেছেন, এই অনুষ্ঠানে কথা বলেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান। তিনি যেটি বলেছেন যে ট্যাক্স আসলে রেশনালাইজ করা হবে, কারণ তিনিও যেটি এখানে বারবার বলছেন যে বিভিন্ন ক্ষেত্রে আসলে ট্যাক্স আসলে অযৌক্তিকভাবে আরোপ করা ছিল, সেগুলো আগামী বাজেটে বৈষম্যহীনভাবে ট্যাক্স কিভাবে আরোপ করা যায় এবং ব্যবসা কিভাবে পরিবেশটা আরও উন্নত করা যায়, তিনি সেই বিষয়টি আগামী বাজেটে তুলে বস্তার আরোপ করবেন বলে তিনি আমাদের জানিয়েছেন। এছাড়া তিনি যেটি বলছেন যে এই মুহূর্তে কিন্তু কর্পোরেট ট্যাক্স কিন্তু অনেক কমানো হয়েছে, অর্ধেকের নামে নিয়ে আসা হচ্ছে। যেটি আগে কর্পোরেট ট্যাক্স ছিল 40%, সেটি 20% নিয়ে আনা হবে বলে তিনি আমাদের জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে প্রাক বাজেট আলোচনা থেকে খবরাখবর। দর্শক, জানছিলাম প্রাক বাজেট আলোচনার খবর। চলে যাচ্ছি পরের সংবাদে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশালে ও বরগুনায় 2 নারীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল। তিনি জানান, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে কামরুন্নাহার ও বরগুনা জেনারেল হাসপাতালে গীতা রানী নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী গত 24 ঘন্টায় বরিশাল বিভাগে 9 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট আক্রান্ত হয়েছে 464 জন। চারিদিকে বিস্তীর্ণ ফসলের মাঠ, তার মাঝে ছোট্ট একটি গ্রাম। গ্রামটির কোনো নাম নেই, সারা বছর এই গ্রামের দেখাও মেলে না। এ যেন এক রূপকথার গল্প। তবে বাস্তবেই এমন একটি গ্রাম রয়েছে সুনামগঞ্জের দেখার হাওরে। বিভিন্ন এলাকা থেকে আসা কৃষক কৃষাণী মাত্র কয়েক মাসের জন্য এখানে সংসার পাতেন, আর এই ঐতিহ্য চলে আসছে প্রায় 200 বছর ধরে। সুনামগঞ্জ প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরীর রিপোর্ট। সুনামগঞ্জের দেখার হাওরের বিচিত্র দৃশ্য মায়ায় বাঁধবে যে কাউকেই। দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, তার মাঝে ছোট্ট একটি গ্রাম, নাম নেই, সারা বছর দেখাও মেলে না, অথচ এই গ্রামে রয়েছে 200 বছরের ঐতিহ্য। দেশে যখন বোরো ধানের আবাদ শুরু হয়, শুধুমাত্র তখনই সুনামগঞ্জের এই হাওরে গ্রামটি তৈরি হয়। অস্থায়ী এই গ্রামে আধুনিক সুযোগ সুবিধা না থাকলেও ছেলে মেয়ে থেকে বাড়ির গৃহপালিত পশু নিয়ে পুরোদমে সংসার পাতেন কৃষক কিষানীরা। বাধা হয় না প্রচন্ড শীত কিংবা ঝড় বন্যা। আমরা কাতি মাসও আই গড় দুয়ার বান্ধি আইয়া গৃহস্থ করি, বৈশাখে কাটা মারা শেষে আমরা গৃহস্থী তোলার পরে আমরা বাড়িতে ইতে লইয়া যাই। আমরা সম্পূর্ণ পরিবার লই আইলে পরে মনে হয় যেন আমরা বৈশাখে তুললে পরে যাই একসাথে, যে সুন্দর করুন ঠাকুর আর কি, তাইলে আমরা জ্যৈষ্ঠ মাসে যাই বাড়ি। গ্রামের বাসিন্দারা জানান, কয়েক পুরুষ ধরে এভাবে অন্য উপজেলা থেকে এসে ফসল চাষ করেন, আর সারা বছর পরিবার নিয়ে একটু ভালো থাকতেই তাদের এমন আয়োজন। ধর্মবর্ণ ভুলে এখানকার বাসিন্দারা সুখ দুঃখ ভাগাভাগি করে টিকে আছেন। আমরা বেটির খালি আনি আর বাচ্চা কাচ্চা সব তুই এইবারে লেখাপড়া করা। হিন্দু মুসলমান মিল্লা থাকি আর আজকে তো বছর ধরে আমরা কোনো ঝগড়া করি না। সারা বছর আমরা বাচ্চারা লইয়া হাসি মুখে থাকতে পারি, এর লাগে আমরা কষ্ট করি। দেখার হাওরের কাস্টডাঙ্গা বিলে কলাবাড়ির এই অস্থায়ী গ্রামটি বেশ সাড়া ফেলেছে। দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন ব্যতিক্রমী এই গ্রামটি দেখতে। এনটিভি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে 3 স্বাধীনতাকামী। পৃথক সংঘর্ষের ঘটনায় 1 সেনা নিহত হয়েছেন। যুদ্ধবিরতি ভেঙে গাজায় নৃশংস হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হত্যাযজ্ঞ থেকে বাদ পড়ছে না শিশুরাও। নাইজেরিয়ায় যাত্রীবাহী বাসে ল্যান্ডমাইন বিস্ফোরণে অন্তত 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 21 জন। খেলার খবর, নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। লাহোরে খেলা শুরু হবে বিকেল 3টায়। 6 দলের টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশের ক্রিকেটাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে আজ ফেভারিট হয়ে নামবেন রাবেয়ারা। 2 দলের শক্তিমত্তা ও পরিসংখ্যানেও এগিয়ে লাল সবুজের প্রতিনিধিরা। আইরিশ মেয়েদের বিপক্ষে ফল হওয়া 7টি ওয়ানডের 6টি জিতেছে বাংলাদেশ, একমাত্র হারটি 1 যুগের বেশি সময় আগের। এই ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলের অবস্থা আরও শক্ত হবে বাংলাদেশের। থাইল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জেতা এখন দ্বিতীয় স্থানে আছেন জ্যোতিরা। ঢাকা লিগে শেষ রাউন্ডের খেলায় বড় সংগ্রহের পথে ছুটছে অগ্রণী ব্যাংক। এই মুহূর্তে তাদের সংগ্রহ 3 উইকেটে 247 রান। ফুটবল, লিভারপুলের লিগ জয়ের পথটা আরও সহজ করে দিল আর্সেনাল। ব্রেন্টফোর্ডের সঙ্গে 1-1 গোলে ড্র করে হারালো পয়েন্ট। প্রিমিয়ার লিগ শিরোপা এখন লিভারপুলের হাত ছোঁয়া দূরত্বে। ঘরের মাঠে ড্রয়ের পর 32 ম্যাচে আর্সেনালের পয়েন্ট এখন 63। 1 ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট 73। ফুটবলের আরও খবর, লা লিগায় লেগানেসের বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে আধিপত্য দেখালেও ফিনিশিং ব্যর্থতায় বারবার হতাশ হতে হলো কাতালানদের। আর এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।